সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে আসলাম আরও একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। এটি তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের পঞ্চম যে অধ্যায়টি রয়েছে পদার্থের অবস্থা ও চাপ, সেখান থেকে। এবং এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। তো চলো সবার প্রথমে আমরা উদ্দীপকটা আগে পড়ে ফেলি। কি লেখা আছে? মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভরের এবং 250 ঘন সেন্টিমিটার আয়তনের একটি বল ছিল। তাহলে দেখো, এখানে একটা বস্তু, বল হচ্ছে কিন্তু একটা বস্তু। বল বলতে যেটা ফোর্স সেটা না, কিন্তু বল মানে খেলার বল। সেই বলটা কত গ্রাম ভরের ছিল? 200 গ্রাম ভরের, এবং ওই বলটার আয়তন ছিল 250 ঘন সেন্টিমিটার। আচ্ছা, হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা ছিল 3 মিটার। পানির ঘনত্ব 1000 কেজি পার ঘনমিটার, এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণটা ছিল কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল আমাদের উদ্দীপক। এই উদ্দীপকগুলোকে জাস্ট তোমাদেরকে একটু ব্রেনের মধ্যে সামারাইজ করে নিতে হবে, তারপরে তোমাদের এই অঙ্কের সমাধানের দিকে প্রসিড হতে হবে। তো প্রশ্নগুলো কি দেওয়া আছে তোমাদের এখানে? ক, খ, আরও দুটি প্রশ্ন থাকবে। সেই দুটি আসলে ম্যাথমেটিক্যাল টার্ম না, যার কারণে সেই দুটি প্রশ্ন আমি এখানে তুলি নাই। আমি শুধুমাত্র যে ম্যাথমেটিক রিলেটেড যে প্রবলেমটা রয়েছে সেটাই তুলেছি, সেটা হচ্ছে খ এবং গ। তো চলো সবার প্রথমে আমরা খ নম্বর অঙ্কটা পড়ে ফেলি বা প্রশ্নটা পড়ে ফেলি। কি লেখা আছে? পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো। দেখো, চাপ নির্ণয় করতে গেলে চাপের যেহেতু ইংরেজি প্রেসার, তাহলে পি তোমাদেরকে জানতে হবে যে পি ইকুয়াল টু কি। পি ইকুয়াল টু তোমরা সবাই জানো যে পি ইকুয়াল টু এইচ রো জি। কাজেই এইচ রো জি এর মাধ্যমেই কিন্তু আমরা পুকুরের তলদেশে চাপটা নির্ণয় করতে পারবো। তাহলে এইচ রো জি, তাহলে এইচ জিনিসটা কি? এইচ জিনিসটা বোঝায় যে যে ওয়াটার লেভেলটা থাকবে, পুকুরের যে ওয়াটার লেভেল আছে সেই ওয়াটার লেভেল থেকে যে তার তলদেশের যে গভীরতা, সেই গভীরতাটাকেই এইচ বলা হচ্ছে। জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা তোমাদের সবারই জানা আছে। এরপর হচ্ছে রো। রো হচ্ছে পুকুরের যে পানি রয়েছে সেই পানির ঘনত্ব, এবং সেটা এখানে দেওয়া আছে 1000 কত কেজি পার ঘনমিটার। তো এই যে ইনফরমেশনগুলোর মাধ্যমে এই ক্ষয়ের প্রশ্নটির সমাধান করতে হবে। তো চলো সমাধান করার আগে আমরা ইনফরমেশনগুলোকে নোট করে নেই। তো এটা করার জন্য তোমরা এখানে জাস্ট একটা ডিভাইডেশন দাগ দিয়ে এখানে ইনফরমেশনগুলোকে লিখে নিবা। কি আছে এখানে? পুকুরের গভীরতা, যেহেতু তোমাদের এইচ লাগবে তাহলে এইচ এখানে 3 মিটার দেওয়া আছে, এটা আমরা লিখলাম। তারপরে কি দেওয়া আছে? জি দেওয়া আছে। জির মান কত হচ্ছে? 9.8। যদি এটা দেওয়া না থাকে তাহলে তোমাদের মুখস্থের জায়গা থেকে তোমাদেরকে বসাই দিতে হবে। তোমরা জি এর মান সবাই জানো। এরপরে আমরা যাব কি? রো। রো, রো কত দেওয়া আছে? রো হচ্ছে ঘনত্ব, মানে পানির ঘনত্ব। যে পানিটা ওখানে রয়েছে সেই পানির ঘনত্ব কত দেওয়া আছে? 1000 কেজি পার ঘন ঘন মিটার। তো এরপরে যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে পি। পি ইকুয়াল টু হোয়াট, মানে চাপ, পুকুরের তলদেশের চাপ। তো এই চাপ বের করার আগে তোমাদের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে নিই। অনেকেরই ধারণা হতে পারে পুকুর তো সাধারণত এই টাইপের হয়, আর এখানে যদি পুকুরের ওয়াটার লেভেল যদি এইভাবে হয় তাহলে পুকুরের তলদেশ বলতে কিন্তু এইটাকে বোঝায়, একেবারেই তলদেশ এইটাকে বোঝায়। আর যদি পুকুরটা এই টাইপের হয়ে থাকে, মানে তলদেশটা একেবারে সমতল, তাহলে এটাও এখানেও বুঝতে পারি, এখানেও বুঝতে পারি, এখানেও বুঝতে পারি। কিন্তু পুকুরটা যদি রাউন্ড শেপের হয় তাহলে সাধারণত আমরা এই জায়গাটাকে বুঝবো, এবং গভীরতা এটাকেই বোঝানো হচ্ছে 3 মিটার। আর যদি তলদেশটা রাউন্ড শেপ না হয়ে যদি ফ্ল্যাট বা সমতল হয়ে থাকে তাহলে আমাদের যে কোনো জায়গায় আমরা নিতে পারবো। ওয়াটার লেভেল যদি এখান থেকে হয় এবং এটার মান দেওয়া আছে কত? 3 মিটার। তাহলে এইখানে আমাদেরকে চাপ নির্ণয় করতে হবে, আর আমরা এই চাপ নির্ণয়ের জন্য সূত্রটা আমরা যেটা জানি সেটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি। তো সো আমরা এখানে লিখে ফেলবো, আমরা জানি কি পি ইকুয়াল টু এইচ রো, এখানে জি। দেখো রোটা একটু তোমরা নিচ থেকে এরকম করে নিয়ে যা বাঁকাই দেবা, আর পি যেটা আছে তোমরা এইভাবে দেবা। তাহলে এখন জাস্ট মানগুলো বসাই দাও, তাহলে মানগুলো বসাই দিলে কিন্তু তোমাদের এই পুকুরের তলদেশে চাপের মানটা চলে আসবে। তাহলে কি দেবো? এইচ এর মান আছে 3 মিটার, রো এর মান আছে 1000, আমরা সেটা 1000 দিয়ে দিলাম, আর জির মান 9.8। তাহলে এখন এগুলো যদি আমরা জাস্ট গুণ করি তাহলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে তোমরা এক কাজ করবা, 3 আর 1000 গুণ করবা, 3000 হবে। 3000 এটা মুখে করবা, আর এটা 9.8 তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করবা। আমি করে নিচ্ছি। তাহলে কি 9.8 গুণন 3000 দিলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি 29400। তাহলে আমি এখানে 29400 লিখে ফেললাম। চাপের একক হচ্ছে প্যাসকেল, প্যাসকেলের জন্য আমরা পি লিখলাম। জাস্ট এতটুকু। তো আশা করি তোমরা খ নম্বরের এই প্রশ্নটির সমাধানটুকু বুঝতে পেরেছ।
তো এরপর আসি আমরা গ নাম্বার। তো গ নাম্বারে কি লেখা আছে দেখো, বলটি পানিতে ডুবে যাবে কিনা গাণিতিক বিশ্লেষণে নির্ধারণ করো। তো আমরা সকলে জানি একটি বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে এই বিষয়টি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তো মূলত এই তিনটি বিষয়ের মধ্যে আমরা দুটি বিষয়কে বেশি প্রাধান্য দেব। তো বিষয় তিনটি আমি সবার প্রথমে লিখে ফেলি। নাম্বার 1 নম্বরে আমরা আসলে ঘনত্বের বিষয়টার সাথে যদি তুলনা করি, মানে বস্তু এবং যেখানে তাকে ডুবানো হবে, যে লিকুইডে তাকে ডুবানো হবে সেই লিকুইডের ঘনত্ব, এই দুইটা বস্তুর ঘনত্ব আমি কোনো না কোনোভাবে বের করব। বের করে এই বিষয়টা যদি আমি তুলনা করি, তাহলে সেখান থেকেও আমি কিন্তু বলতে পারবো যে বস্তুটা পানিতে ডুবে যাবে নাকি ভেসে থাকবে। এটা 1 নাম্বার। তো এই বিষয়টাকেও কিন্তু তুলনা করে কিন্তু আমরা কি করতে পারি, বস্তুটা ডুববে নাকি ভাসবে সেটা ক্লিয়ার করতে পারি। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অপসারিত তরল। অপসারিত অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন। আমরা একটি বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে সেটা অপসারিত তরলের ওজনের দ্বারাও, আর বস্তুর ওজনের সাথে তুলনা যদি আমরা করি তাহলে সেখান থেকেও কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এবং 3 নাম্বারটা হচ্ছে প্লবতা। তো প্লবতার বিষয়টা একটু তোমাদের যদি স্মরণ করাই দিতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে প্লবতা সবসময় তোমরা মনে রাখবা, প্লবতা আর অপসারিত তরলের ওজন একই জিনিস। আসলে জাস্ট দুটি ভাবে উপস্থাপন করা হয় শুধুমাত্র, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মে যদি তোমরা যাও যে প্লবতা ইকুয়াল টু ভি রো জি পাওয়া যাবে এবং অপসারিত তরলের ওজনও কিন্তু ভি রো জি পাওয়া যায়। তো আমি তোমাদেরকে ঘনত্ব এবং অপসারিত তরলের ওজনের দ্বারাই এখানে ব্যাপারটাকে সমাধান করার চেষ্টা করতেছি। প্লবতার বিষয়টা আমি আরও একটি লেকচারে বিশদভাবে আলোচনা করেছি, কাজেই এই টিউটোরিয়ালে আমি প্লবতার বিষয়টাকে স্কিপ করতেছি। তো আমি ঘনত্ব এবং অপসারিত তরলের ওজনের মাধ্যমে এই প্রশ্নটির সমাধান কিভাবে করা যায় জাস্ট সেটাই আমি এখন আলোচনা করতেছি। দেখো, ঘনত্ব তোমরা জানো যে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব, যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে বস্তু সেই তরলে ডুবে যাবে, মানে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে যদি বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। আর বিপরীতটা যদি ঘটে তাহলে বস্তু ভাসে থাকবে। জাস্ট মানে বস্তুর ঘনত্ব কম এবং তরলের ঘনত্ব বেশি, এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে বস্তুটি ভেসে থাকবে। তবে একটা কথা এখানে আরো মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বস্তু ভেসে থাকলেও কিছু না কিছু পরিমাণ কিন্তু ডুবে থাকবে, মানে আংশিক, মানে কি আংশিক ডুবন্ত অবস্থায় ভাসবে, এই কথাটা মনে রাখতে হবে। কোনো বস্তুই জাস্ট একেবারে ভাসে থাকে পানির উপরে লেভেলে বা লিকুইডের উপরে লেভেলে, এরকম কিন্তু কোনো বস্তুই পাওয়া সাধারণত যাবে না। প্রত্যেকটা বস্তুই ভাসতে গেলে কিছু না কিছু অংশ তার কিন্তু ডুববে, ওই জন্য আমরা বলবো আংশিক ডুবন্ত অবস্থায় ভাসে, ভাসার বেলা এই কথাটা আমরা ইউজ করব। আর যদি ডুবে যাওয়ার কথা হয় তাহলে তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে বস্তু তরলে ডুবে যাবে। তো আসি এখন আমরা ঘনত্ব। তাহলে সবার প্রথমে এই প্রশ্নটির উত্তর কিন্তু এই ঘনত্বের মাধ্যমে আমরা দিতে পারি। কেমন করে? দেখো, বস্তুর ঘনত্ব কত আছে এবং লিকুইডের ঘনত্ব কত আছে এই জিনিসটাকে আগে তোমাদেরকে নোট করতে হবে। দেখো, বস্তুর যদি আমরা ঘনত্ব নির্ণয় করতে চাই তাহলে ঘনত্বের যে সূত্রটা রয়েছে, ঘনত্ব সমান সমান কি এম বাই ভি, কারণ আমরা জানি একক আয়তনের ভরকেই বস্তুর ঘনত্ব বলা হয়। তাহলে আমি যদি ঘনত্বকে রো দ্বারা চিহ্নিত করি এবং বস্তুর ভরকে এম এবং আয়তনকে যদি ভি দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা ঘনত্ব এম বাই ভি। তাহলে আমি যদি এখন বস্তুর ঘনত্বই নির্ণয় করতে চাই তাহলে আমাকে উপরে বস্তুর কি দিতে হবে, ভর দিতে হবে এবং নিচে বস্তুর আয়তন দিতে হবে। এবং বস্তুর ভরের জন্য দেখো তোমরা এখানে বস্তুর ভর কিন্তু 200 গ্রাম মেনশন করা আছে এবং সে একই সাথে 250 ঘন সেন্টিমিটার কিন্তু আয়তনের একটি বল, মানে যে বলটি ছিল সেটার আয়তন ছিল 250 ঘন সেন্টিমিটার, যেটা আমরা এখানে যদি বসাই তাহলে বস্তুর ঘনত্ব পাবো। আর বস্তুর ঘনত্ব যদি পেয়ে যাই, আর তরলের ঘনত্ব এখানে আমাদের 1000 কিন্তু উল্লেখ করা আছে, কাজেই বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি আমরা এখন তুলনা করি তাহলেই বস্তুটি ডুববে নাকি ভাসবে আমরা খুব ইজিলি ভাবে এর সিদ্ধান্ত দিতে পারবো। তো চলো সবার প্রথমে এইখানে আমরা বস্তুর ঘনত্বটা বের করব। তাহলে বস্তুর ঘনত্ব বের করার জন্য এখানে আমরা জানি এই কথাটা লিখবো, আর এইখানে আমরা কিছু নোট দিয়ে আমরা ইনফরমেশন গুলো লিখে ফেলবো। এখানে এম কত, এম হচ্ছে 200 গ্রাম। তোমরা ভালোভাবে জানো যে 200 গ্রাম, গ্রাম রাখা যাবে না, ভরের একক কেজি, কাজে আমাকে কেজিতে কনভার্ট করতে গেলে এটা 1000 দ্বারা ভাগ দিতে হবে। 1000 দ্বারা ভাগ দিলে 0.2 কেজি হবে। এবং এখানে আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 250 ঘন সেন্টিমিটার।
এখন দেখো এখানে ঘন সেন্টিমিটার, আমরা জানি আয়তনের একক হচ্ছে ঘনমিটার, কাজে এটাকেও আমাদেরকে কিন্তু কনভার্ট করতে হবে। তোমরা যারা জানো না যে ঘন সেন্টিমিটার থেকে কিভাবে মিটার যেতে হবে, সেটা তোমরা খুব সুস্থভাবে বাসায় রাব করবা। তবে আমি খুব শর্টলি বলে দেওয়ার চেষ্টা করতেছি। ঘন সেন্টিমিটার থেকে যদি আমি ঘন মিটারে যেতে চাই, তাহলে আমাকে 1 দিয়ে 6টা শূন্য দ্বারা ভাগ দিতে হবে। আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই, আসলে এত কিছু না দেখালেও হবে। 1 দিয়ে 6টা শূন্য, 6টা শূন্য দিলে এটা কিন্তু ঘনমিটার হবে। আমি এখন তোমাদেরকে বলি কেন আমরা 6টা শূন্য ইউজ করি। তাহলে আসলে দেখো, ঘন সেন্টিমিটার আসলে 3টা সেন্টিমিটার গুণ করার ফলে ঘন সেন্টিমিটার হয়েছে। তো একটা সেন্টিমিটারকে যদি আমি মিটার বানাই, তাহলে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 3টা সেন্টিমিটার এরূপ রয়েছে, তাহলে 3টা সেন্টিমিটারের জন্য 3টা 100 দ্বারা ভাগ দিতে হবে। 3টা 100 দ্বারা যদি আমরা গুণ করি, 3টা 100 এইভাবে যদি 3টা 100 লেখার চেষ্টা করি, তাহলে এর ভ্যালু যে দাঁড়ায় সেটা হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য। এখন 1 দিয়ে যদি 6টা শূন্য হয়, তাহলে এটাকে আমরা কিন্তু 10⁶ লিখতে পারি। দ্যাট মিন আমরা এটাকে 10⁶ যদি কেউ লেখে তাও হবে। এবং এখানে 10⁶ না লিখে এটা যদি সূচকের নিয়ম অনুসারে উপরের দিকে নিয়ে যাই তবু হবে। আবার কেউ কেউ যদি মনে করো যে এখানকার একটা শূন্য আর এখানকার একটা শূন্য কেটে দিব, তারপরে আমি বৈজ্ঞানিক রূপে রূপান্তর করব, তবু হবে। কেউ যদি মনে করে যে আমি এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব না, পয়েন্ট আকারে প্রকাশ করব, তবু হবে। এটা নিয়ে কোনো টেনশন করার কারবার নেই। তো আমি সাধারণত যেটা করব, 250 আমি উপরে যা ছিল তাই রাখলাম, আর এখানে 10⁻, যে নিচের দিকে 6 হবে, এটা উপরের দিকে নিয়ে গেলে মাইনাস হবে, এবং এটা আমি ঘন মিটার দিয়ে দিলাম, পার ঘন, সরি, ঘনমিটার দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এই এম এবং ভির মান এখানে বসাই দেবো, তাহলে বস্তুর ঘনত্ব আমি পেয়ে যাব। তাহলে এম এর মান কত দেওয়া আছে, 0.2, এবং এটা দেওয়া আছে কত, 250 গুণন tan ইনভার্স কত দেওয়া আছে, 6। এখানে ঘনত্বের একক হচ্ছে কি, কেজি পার ঘনমিটার, এটা তোমরা লিখে নিবা। যদি মনে না থাকে তাহলে তোমরা এটাও করতে পারবা, কারণ দেখো এখানে এটা হলো কেজি, তাহলে এখানে উপরে কেজি, আর এটা ছিল ঘনমিটার, এটা যদি উপরের দিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে, যার কারণে কেজি পার ঘনমিটার। কারো যদি ঘনত্বের একক মনে না থাকে, তাহলে তোমরা এখান থেকেও কিন্তু জাস্ট ব্যাপারটা ক্যালকুলেট করে নিতে পারো। তো এখন আমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করে এর ভ্যালুটা বের করে নেব, তাহলেই হয়ে যাবে। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। কি দেওয়া আছে, 0.2 ভাগ দিবা। তবে এইখানে যখন এটা ভাগ দিবা, 250 তুলবা তোমরা, 250। এখন মনে রাখবা, এই যে গুণ এবং টেন, এটার জন্য তোমরা কি করবা, ইএক্সপি, তোমাদের যদি ক্যালকুলেটারে ইএক্সপি যে বোতাম আছে, সেই ইএক্সপি বোতামে তোমরা কি করবা, টিপা মারবা। তাহলে টিপা মারার পরে জাস্ট এখানে ইনভার্স 6 আছে, মানে -6, তোমরা এখানকার মাইনাস দিলে হবে, তারপর এখানে 6 দেবা। জাস্ট এরকম করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে পেয়ে গেছি আমরা কত, 800 কেজি পার ঘনমিটার। জাস্ট তোমরা যদি ক্যালকুলেটরের ব্যাপারটা না বুঝতে পারো, জাস্ট একটু তোমরা প্রয়োজনে ভিডিওটাকে পজ করে দিবা এবং দেখার চেষ্টা করবা, তাহলেই তোমাদের এই ক্যালকুলেটরের ব্যবহারটা হয়ে যাবে। তবে এটার আরও একটা পদ্ধতি রয়েছে, এটা গুণ অনেকে চাপে, তারপরে 10 তোলার পরে তোমাদের যে পাওয়ার বোতাম, যে টুপি রয়েছে, এরকম টুপি বা XY বোতাম রয়েছে, এটার সাহায্যেও কিন্তু তোমরা তুলতে পারো। তোমাদের যা খুশি সেটা দিয়ে করবা। তবে আমি মনে করি, যদি তোমরা EXP চাপো, তাহলে গুণ চাপার প্রয়োজন পড়ে না এবং 10 চাপার প্রয়োজন পড়ে না, দুইটাই একসাথে হয়ে যায়। জাস্ট খালি ইনভার্স 6 এটা খালি লেখার প্রয়োজন পড়ে। আর যদি তোমরা এটা করতে চাও, তাহলে তোমাকে গুণ চাপা লাগবে, তারপরে 10 চাপা লাগবে, তারপরে এটা দিয়ে, তারপরে মাইনাস, তারপরে 6। তো এটা একটা লং প্রসেস হয়ে যায়, যার কারণে তোমরা EXP বোতামের ব্যবহারটা করার চেষ্টা করবা। তো আসি, এখন আমরা পেয়ে গেছি বস্তুর ঘনত্ব কত, 800, এবং পানির ঘনত্ব দেখো তোমরা কত আছে, 1000। তাহলে খুব সহজেই তোমরা বলতে পারবা যে বস্তুটা ভাসবে নাকি ডুববে। যেহেতু বস্তুর ঘনত্ব কম, পানির ঘনত্ব বেশি, নিশ্চিতভাবে বলতে পারি যে বস্তুটা ভেসে থাকবে। আর এর বিপরীতটা যদি হতো, তাহলে ডুবে যেত। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত দেব, যেহেতু বস্তুর ঘনত্ব ইজ লেস দেন পানির ঘনত্ব, তাহলে তোমরা জাস্ট সিদ্ধান্ত দেওয়া, আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে সুতরাং তাহলে কি, বস্তুটি আংশিক নিমজ্জিত, মানে অল্প ডুবে থাকবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই জাস্ট এতটুকু লিখলেই হবে, ভাসবে। এটাই কিন্তু এই গ নাম্বারের প্রশ্নটির সমাধান। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল সলিউশন গ নাম্বারের। তো সলিউশনের এই আইটেমটি ছাড়াও তোমরা
এইখানে অপসারিত তরলের ওজনের মাধ্যমেও কিন্তু এই প্রশ্নটির সমাধান করতে পারবা। আমি এখন সেটাই তোমাদেরকে করতেছি। একটু ভিডিওটি বড় হচ্ছে, তবে তোমরা যদি এই বিষয়টা জেনে ফেলো এই একটি টিউটোরিয়ালের মাধ্যমে, তাহলে দেখা যাবে তোমাদের এই ধরনের কোনো প্রশ্ন কখনো যদি আসে তাহলে আর সমস্যা থাকবে না। কাজেই ধৈর্য ধরে তোমরা এই অপসারিত তরলের মাধ্যমে যে এই প্রশ্নটির সমাধান করা যায় সেটা তোমরা একটু দেখে ফেলো। তো এটার জন্য সবার প্রথমে আমি বোর্ডটা মিশিয়ে ফেলতেছি। তো এখন অপসারিত তরলের ওজনের মাধ্যমে বিষয়টা আমরা কিভাবে সমাধান করতে পারি সেই জিনিসটা জানবো। তো এটা জানার আগে তোমাদের সবার প্রথমে জেনে নিতে হবে যে বস্তুকে তরলে নিমজ্জিত করা হয় সেই বস্তুটির যে একটা বাতাসে ওজন থাকে, মানে বাস্তব যে একটা ওজন থাকে সেই ওজনটা, এবং বস্তুর দ্বারা যে অপসারিত তরলের যে একটা ওজন থাকে সেই ওজনটা আমরা কম্পেয়ার করব। এতে যদি বস্তুর ওজনটা বেশি হয়, তরলের ওজনটা যদি কম হয়, অপসারিত তরলের ওজনটা, তাহলে বস্তুটা ডুবে যাবে। আর যদি অপসারিত তরলের ওজনটাই বেশি হয় আর বস্তুর যে বাতাসে যে একটা ওজন আছে সেটা যদি কম হয়, তাহলে বস্তু ভেসে থাকবে। জাস্ট এতটুকু কথা তোমাদেরকে খুব মনোযোগ সহকারে ক্লিয়ার করতে হবে। তো বিষয়টা একটা আমি তোমাদেরকে বাস্তব উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখো, এইটা একটা ওয়াটার লেভেল, এখানে ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে, দেখো এখানে ওয়াটার আছে। আর আমি এরকম একটা বস্তু নিলাম, এরকম একটা জাস্ট বস্তু নিলাম। এই বস্তুটাকে যদি আমি কি করি, এখানে ডুবাই, তাহলে ডুবাই, বা আমি আমি তো যেহেতু বল ক্রিয়েট করে এখানে ডুবাবো, তার মানে ডুববে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি বল প্রেসার না দিই, এমনি জাস্ট বস্তুটাকে ছেড়ে দিই, তাহলে কি ঘটনাটা ঘটবে সেটাই আসলে মূলত আমরা এখানে জানবো, ভাসবে নাকি ডুববে। তো এটা জানার আগে আমি ছোট্ট কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিই তোমাদের। সেটা হচ্ছে, আমি যদি এই বস্তুটাকে এখানে ডুবাই, এখানে যদি ডুবাই, তাহলে জাস্ট দেখো বস্তুটা যতটুকু এখানে ডুবানো হবে ঠিক ততটুকু আয়তনের জায়গা কিন্তু এখানে ফাঁকা হয়ে যাবে। তার মানে হলো এরকম যে যতটুকু, তার মানে এ লেভেলের পানি কিন্তু এখান থেকে সরে যাবে। এই সরে যাওয়া পানিটা কি হবে, যদি আমাদের পাত্রটা এরকম নিয়ে ফেলি, আমরা যদি পাত্র এরকম নিয়ে ফেলি, জাস্ট লেভেল মানে পানির লেভেল আর পাত্রের যে লেভেল, উপরের লেভেল যদি সমান হয়, তাহলে এখানকার যে পানিটা বস্তুটা ডোবানোর ফলে যে এখানকার পানিটা রয়েছে এই পানিটা উপচে পড়ে যাবে, মানে অপসারিত হবে, পানিটা উপচে পড়ে যাবে। কিন্তু পাত্রটা যদি তোমাদের এরকম হয়, মানে পাত্রের আরো উপরের দিকে খালি ছিল, তাহলে কি হবে, বস্তুটা যদি এখানে ডোবাই তাহলে কিন্তু পানি উপচে পড়ে যাবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, পানির লেভেলটা বেড়ে যাবে। পানির লেভেলটা যতটুকু বেড়ে যায়, এই বেড়ে যাওয়া পানির বেড়ে যাওয়া লেভেল, পানির যে বেড়ে যাওয়া লেভেলটা রয়েছে, এই বেড়ে যাওয়া লেভেলটুকুকেই কিন্তু অপসারিত তরল বলা হবে। তো তোমরা সেটা না মনে করে তোমরা এই জায়গাটাই তোমরা মনে করবা যে পানির যে লেভেল ছিল এবং পাত্রের লেভেল সমান। এখানে যদি আমি এখন একটা বস্তু ডুবাই, তাহলে এখানকার পানি কি হবে, কিছু পড়ে যাবে। এই পড়ে যাওয়া পানিটাকে যদি আমরা ধরতে পারি কোনো না কোনোভাবে, এবং সেটার যদি আমরা কি করতে পারি, ওজন নির্ণয় করতে পারি, তাহলে সেই ওজনটা আর এই বস্তুটার যে বাতাসে ওজন রয়েছে সেই ওজন দুইটাকে যদি আমরা তুলনা করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবো বস্তুটা ডুববে নাকি ভাসবে। তো চলো, আমরা যে বস্তুটা এখানে বলা হচ্ছে সেটি কিন্তু এরকম সিলিন্ডার আকৃতির ছিল না, সেটি ছিল একটি কি বল। তো আমরা সেটার জন্য আমি একটু বলের মতো করে ছবিটা আঁকার চেষ্টা করি। দেখো, তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, বলটির বাতাসে ওজনটা বের করে নিতে হবে। এই জন্য তোমরা কি করবা, এখানে এখানে তাহলে কি বলটির ভর, বলটির বলটির ভর কত, বলটির ভর এম ইকাল টু কত, 200 গ্রাম দেওয়া আছে। তোমরা 200 গ্রামকে এটাকে 0.2 কেজি বানায় ফেলবা বা কনভার্ট করে নেবা। এরপরে আয়তন কত দেওয়া আছে, তোমরা আয়তন এত বড় কথা লিখলে চলবে, নতুবা জাস্ট খালি ভি লিখলেও হতো। ভি ইকাল টু কত দেওয়া আছে এখানে, 250 ঘন সেন্টিমিটার। জাস্ট আয়তনটাকে যদি আমরা করি তাহলে 250 গুণন 10 ইনভার্স কত, 6, যেটা আমি খ নম্বরে তোমাদের বুঝাইছি। জাস্ট অতটুকু ব্যাখ্যা এখানে আমি করলাম না। এবং তাহলে এখানে এবং জি ইকাল টু কত দেওয়া আছে, এবং জি ইকাল টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাজেই এখন দেখো, আমি বলটির বাতাসে ওজন বের করব। তার মানে কি, আমরা জানি আমরা জানি আমরা জানি তাহলে কি, ডাব্লিউ ইকাল টি, মানে বলটির ওজন এইভাবে যদি তোমরা লেখো যে বলটির বাতাসে ওজন, বলটির বাতাসে ওজন, এবং সেটাকে যদি তোমরা ডাব্লিউ দ্বারা চিহ্নিত করো, তাহলে কি হবে,
ভরের সাথে এক্সট্রা জি গুণন হবে, তাহলে এম জি। তাহলে এম এর মান কত আছে এখানে 0.2 এবং জির হচ্ছে 9.8 মিটার। এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, এই দুইটা গুণ করলে আমাদের নিউটন হয়ে যাবে। আমরা জাস্ট গুণফলটা আবার করে ফেলি। তো এটার জন্য আমরা কি করব, 9.8 গুণন কত দিব 0.2 ইকুয়াল টু 1.96 ইকুয়াল টু 1.96 নিউটন। এখন কাজ হচ্ছে আমাদের এই বলটি যখন আমি তরলে নিমজ্জিত করতে চাইবো বা তরলে ছেড়ে দেবো, তাহলে বলটির দ্বারা অপসারিত তরল আমি এখন বের করব, তরলের ওজনটুকু। তো এটার জন্য এখন কি করতে হবে, আবার আবার অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের তরলের ওজন এখানে W1 হলে, অপসারিত তরলের W1 হলে, তাহলে আমরা এখানে এখন অপসারিত তরলটার কি করব, ওজন বের করব। এটার জন্য অপসারিত তরল, এবার একটু তোমাদেরকে মনে রাখতে হবে যে বস্তুটি ওখানে ডোবানো হবে, বস্তুটির যে আয়তন হবে সেই আয়তনটুকুই কিন্তু আমাদের তরলের আয়তন হবে। তো এখন তোমরা অনেকে মনে মনে ভাবতে পারো অপসারিত তরলের ওজন বের করতে গেলে তো অপসারিত তরলের ভর লাগবে, তাহলে অপসারিত তরলের ভর কিন্তু আমাদের এখানে কোথাও উল্লেখ করা নেই। তাহলে এই অপসারিত তরলের ভর আমরা কিভাবে বের করতে পারি সেই বিষয়টা তোমাদেরকে একটু নোট দিচ্ছি বা জানানোর চেষ্টা করতেছি। সেটা কি, তোমরা জানো যে ঘনত্ব সমান সমান কি জানো, এম বাই ভি, এটা জানো। তার মানে উপরে ভর, নিচে আয়তন, আর এখানে রো। তাহলে এখন দেখো রো এর নিচে কিন্তু 1 আছে, 1 আর এই এম গুণ করে দাও, এম আর এখানে কি হচ্ছে রো ভি। তাহলে আমরা ভরকে কিন্তু স্কিপ করে, মানে ভরকে আমরা এখান থেকে সরাই দিয়ে আমরা রো ভিও কিন্তু ভরকেই মিন করে, কাজেই এম ইকুয়াল টু আমরা রো ভি কিন্তু লিখতে পারি। তার মানে আমার যে অপসারিত তরলের ওজন নির্ণয় করতে হবে, সেই অপসারিত তরলের ওজন নির্ণয় করতে গেলে যে ভর লাগবে সেই ভরটাকে আমরা এম না লিখে রো ভি লিখবো। আর রো এবং ভি কিন্তু আমার এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে। রো কত দেওয়া আছে 1000, ভি কত দেওয়া আছে ওই বলটির আয়তন, কারণ বলটির আয়তন যত অপসারিত তরলের আয়তনও তত। কাজেই আমি এম কিন্তু পাচ্ছি না, কিন্তু এম এর এগেনস্টে কিন্তু রো ভি এখানে আমি পাচ্ছি, কাজেই আমার এটা হলো। এখন এডিশনালি আমাকে জি গুণন দেওয়া লাগবে, তাহলে আমি এই রোভির সাথে যদি জি গুণন দিই তাহলে কিন্তু আমি অপসারিত তরলের ওজনটুকু পেয়ে যাব, আর জি এর মান আমাদের জানা আছে। কাজেই এখানে আমি ডাইরেক্টলি লিখতে পারবো W1 ইকুয়াল টু ভি রো জি। এই ভি রোটাই হচ্ছে অপসারিত তরলের ভর, আর জি হচ্ছে ওজন আনার জন্য গুণন। তাহলে এখানে ভি কিন্তু দেওয়া আছে, আমরা তাহলে এখানে ভি লিখে নিই। তাহলে কি ভি ইকুয়াল টু কত দেওয়া আছে, এটা উপরেও লিখেছি, এখানে লেখার কোনো আর দরকার নাই। তারপরে রোটাকে একটু মেনশন আমরা করে দেবো, রো হচ্ছে কত 1000 কেজি পার ঘন মিটার, অ্যান্ড জি আগে মেনশন করা আছে সেটারও প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে কি করে দিই, ভির মান বসিয়ে দিই। ভির মান কত দেওয়া আছে 250 গুণন টেন ইনভার্স কত 6, রো কত দেওয়া আছে 1000, অ্যান্ড জি কত দেওয়া আছে 9.8 আমরা জানি। তাহলে এগুলো জাস্ট আমরা গুণ করব, গুণফলটা বসাই দিব জাস্ট। দেখি এখানে কত হয়, 250 EXP কত -6 গুণন কত দেওয়া আছে 1000 দিলাম, তারপরে গুণন দেওয়া আছে কত 9.8 আমি এটাও লিখে ফেললাম, কত 2.45 এত নিউটন। এখন দেখো আমি কিন্তু বস্তুর ওজন কিন্তু পাইছি 1.96, আর অপসারিত তরলের ওজন পাইলাম 2.45, মানে অপসারিত তরলের ওজনটা বেশি আর বস্তুর ওজনটা কম। বস্তুর ওজন কম হয় আর যদি অপসারিত তরলের ওজন বেশি হয় তাহলে বস্তুটি ভাসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু বস্তু মানে বলটির, বস্তু বলতে এখানে বলটির ওজন ইজ লেস দেন, তাহলে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন, সুতরাং আমরা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি, সুতরাং বলটি কি হবে, ভাসবে। কিন্তু ভাসবে কথাটা ডাইরেক্টলি বলবো না, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। বলটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটিও কিন্তু তোমার এই গ নাম্বারটির আলাদা একভাবে সলিউশন। আশা করি তোমরা গ নাম্বারের যে দুটি সলিউশনের কথা আমি বললাম এই দুটি সলিউশন বুঝতে পেরেছ। পরীক্ষায় যে কোনো একটি সলিউশন তোমরা দিলেই কিন্তু হবে। তবে সবচেয়ে সহজ হচ্ছে ঘনত্বের সাথে কম্পেয়ার করা।
তবে মনে রাখবে সবসময় ঘনত্বের সাথে কম্পেয়ার করা যায় না, অনেক সময় অপসারিত তরলের ওজনের সাহায্যেও তোমাদেরকে ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে। এছাড়াও প্লবতার সাহায্যেও কিন্তু এই প্রশ্নটির গাণিতিক সমাধান দেওয়া যাবে, কিন্তু আমি আগেই বলেছি বিষয়টাকে আমি স্কিপ করেছি, যেহেতু আমি অন্য একটি টিউটোরিয়ালে এ ব্যাপারে বিশদ আলোচনা করেছি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।